বাংলাদেশকে এখন রাজনৈতিক শূন্যতা করার মূল কারণ হলো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা। আপনি বলবেন যে হ্যাঁ, 40,000 লোককে জেলে নিয়ে গেছে, তাদের যারা প্রার্থী হবেন তাদের উপর তারা বাড়িঘরে থাকতে পারেন নাই। আপনি পাকিস্তানে যে দিতে পারি, ইমরান খান জেলে গেলেন, যারা তার নির্বাচনে প্রার্থী হবেন প্রথম সারির সব নেতারা গ্রেপ্তার হলেন, দ্বিতীয় সারির হলেন, তার নির্বাচনী প্রতীক করে দেওয়া হলো, তার দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হলো, কিন্তু তিনি নির্বাচনের মাঠ ছাড়েন নাই। জনাব তাজ হাশেমি সাহেব ওনার দৃষ্টিভঙ্গিতে উনি যা বুঝেছেন, যা অ্যানালাইজ করেছেন, আমি ওনার সাথে একমত করি না সব বিষয়ে। আপনি যেটা বলেছেন এখানে সত্যতা আছে যে বাংলাদেশে এখন রাজনীতি, যেটা বলতে বোঝায় বহুদলীয় রাজনীতি, এখন খুব নাই বললে চলে, যেহেতু পার্লামেন্টে কোনো বিতর্ক নাই, রাজপথে কোনো সভা সমাবেশ নেই। কিন্তু এর জন্য যে এককভাবে এই সরকারকে দোষারোপ করা যাবে এটা আমি করি না। আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে যারা বিএনপিকে আমেরিকা নির্ভরশীল করতে চাচ্ছেন, আমেরিকাকে বিশ্বাস না করার জন্য, আপনার টকশোতে বলছি, দেশেও বলছি, যে আমেরিকা সত্যিকার গণতন্ত্র তারা কোথায় চাইছে আমার জানা নেই। তাদের নিজের দেশের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু তারা তাদের স্বার্থ ছাড়া তারা এই গণতন্ত্র, স্পেস দেওয়া, ভালো নির্বাচন করা, এটা তাদের তেমন এটা গরজ নেই, এটা তারা বলে। যেমন ধরেন আপনি খুদ আমেরিকাতে এখন গাজার পক্ষে, ফিলিস্তিনদের পক্ষে ছাত্র মিছিল হচ্ছে, ওই মিছিলে তারা শত শত ছাত্রদেরকে গ্রেপ্তার করছে, মামলা দিয়েছে, ছাত্রত্ব বাতিল করে দিছে, প্রফেসরদেরকে তারা কিভাবে প্রকাশ্যে পিটিয়ে পিছন দিকে দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে তারা নিয়ে গেছে। আমেরিকা থেকে গণতন্ত্রের নসিহত নেওয়া, বা যারা বিশ্বাস করে যে আমেরিকা সত্যিকার ভাবে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা আমি বিশ্বাস করি না, 1 নাম্বার। 2 নাম্বার হলো বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশে এখনো অনেক জনসমর্থিত একটা রাজনৈতিক দল। তার কারণ হলো তাদের কর্মকাণ্ডে, যে এটা জিয়াউর রহমান সাহেব যে দল প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার দলকে জনপ্রিয় করেছিলেন। এখন বিএনপি যতটুকু জনপ্রিয় সেটা হলো যে যারা আওয়ামী লীগ পছন্দ করে না, আওয়ামী লীগের বিরোধিতা করে, তাদের আর কোনো দল করার সুযোগ নেই, তারা বিএনপিকে সমর্থন করে প্রায় সবাই। তো বিএনপি এখনো অনেক বড় রাজনৈতিক দল। একটা কথা তাজ হাশেমি সাহেব বলেছেন যে বাংলাদেশের মানুষ নির্বাচনে অভ্যস্ত। এই যে 1920 সাল, তার আগে থেকেও ব্রিটিশ শাসন থেকে সে আসাম, বাংলা, অন্যান্য ভারতীয় যে ব্রিটিশ শাসিত প্রদেশগুলো নির্বাচন করে অভ্যস্ত, সরকার গঠন করে, ফ্রন্ট করে, এইগুলাই অভ্যস্ত। কিন্তু বাঙালিদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আন্দোলন। আন্দোলন সংগ্রামও এই এই বাংলা যুগ যুগ থেকে হয়েছে। সে ব্রিটিশের বিরুদ্ধে হোক, সে অন্য স্বৈর শাসকদের বিরুদ্ধে হোক, এটা বা স্বৈর সরকারের বিরুদ্ধে হোক, বারবার তারাই জিতেছে। এই রাজপথেই সবচেয়ে আন্দোলনের বেশি ফসল। আন্দোলন করেছে। হ্যাঁ, জি, মানে রাজপথ ঘিরে একটা রাজনৈতিক আন্দোলন মুখর রাজনীতি ছিল বাংলাদেশের ঐতিহ্যগত। সবসময় মুখরিত থাকতো। রাইট, রাইট। 52 ভাষা আন্দোলনকে হয়তো জনাব তাজ হাশেমি সাহেব অনেক বছর থেকে বিদেশ থাকেন, ওনার দৃষ্টিতে উনি বলছেন যে ভাষা আন্দোলনটা কিন্তু আপনার অন্য কোনো জাতির থেকে শিখিয়ে দেওয়া নয়, এই দেশে মানুষ আমাদের মধ্যে বিভক্তি করার জন্য, বরঞ্চ এটা ছিল একটা ন্যায্য আন্দোলন। এবং এটা সূত্রপাতই ঘটিয়েছিল যারা, এরা পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তামাদ্দুল মজলিস আপনার ভাষা আন্দোলনের প্রথম রূপকার, যারা প্রস্তুতি নিয়েছিল, তামাদ্দুল মজলিসের যে নেতারা, আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন, তারা সবাই পাকিস্তান আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন, এবং তারা বেশিরভাগই আপনার ইসলামের প্রতিও তাদের একটা আনুগত্য ছিল পুরাপুরি ভাবে। ভাষা আন্দোলনও একটা ন্যায্য সংগ্রাম ছিল আমাদের। এরপরে ধীরে ধীরে আমাদের যে 6 দফা আন্দোলন,
ঊনসত্তরের গণ আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ সবকিছুই ন্যায়সঙ্গত ছিল। ন্যায়সঙ্গত বিধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন আপনার একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসাবে বাংলাদেশে আবির্ভূত হলেন, পাকিস্তানের কারাগার থেকে আসার পরে আমি আপনার সাথে একটা বিষয়ে বলবো যে বাকশাল গঠন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল। কেন এদেশের মানুষ আবার একদলীয় শাসন বা একজনের শাসন, কর্তৃত্ববাদী শাসন, এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে নাই। বঙ্গবন্ধুকে তারা ভালোবাসছে, একদম প্রাণ খুলে ভালোবাসছে, কিন্তু বাকশাল যে গঠন করা হলো, এইটা মানুষ জানতোই না যে বাকশালটা কি, কেন করা হচ্ছে। মানুষ এইটা এক কথায় বুঝতে পেরেছিল যে এইটা বোধহয় একদলীয় একটা শাসন ব্যবস্থা এবং এই দলই বাংলাদেশকে শাসন করবে। এখন আমি আপনার শেষের দিকে আসি, সেই বাকশালের বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দলের উত্থান করতে হয়তো পারত, এইটা হইলো জাসদ। কিন্তু দেখা গেল তাদের মধ্যেও যে এত ব্রিলিয়ান্ট ছাত্ররা এখানে যোগদান করেছিলেন, কিন্তু রাজনৈতিক কোনো পথ দিক নির্দেশনা তারা জাতিকে দিতে পারেন নাই। ইসলামিক যে রাজনৈতিক দলগুলা ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার কারণে তারা পরবর্তী বছরগুলায় মাথায় তুলতে পারেননি, মানুষের সামনেই আসতে পারেননি। বেশিরভাগ মানুষ তাদেরকে অপছন্দ করেছে। এরপরে আসেন জিয়াউর রহমান সাহেব যখন এসে একটা রাজনৈতিক দল করলেন এবং এটা বহুদলীয় রাজনৈতিক দল গঠিত হবে, এবং জিয়াউর রহমান সাহেবকে এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষ, যদিও আওয়ামী লীগ বলে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত, এখনো বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করে না। মানুষ মনে করে যে তাকে আর্মিরা এবং জনতা তাকে ক্ষমতায় নিয়ে আসছে। যদিও তিনিও সামরিক শাসন জারি করেছিলেন, তিনিও নির্বাচনে রেফারেন্ডামের নামে অনেক কিছু ঘটিয়েছিলেন, কিন্তু তার একটা জনসমর্থন এখনো আছে। তো আমি আপনাকে বলবো, বিএনপির সবচেয়ে ভুল এবং বাংলাদেশকে এখন রাজনৈতিক শূন্যতা করার মূল কারণ হলো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা। আপনি বলবেন যে হ্যাঁ, 40,000 লোককে জেলে নিয়ে গেছে, তাদের যারা প্রার্থী হবেন তাদের উপর তারা বাড়িঘরে থাকতে পারেন নাই। আপনি পাকিস্তানে যে দিতে পারি, ইমরান খান জেলে গেলেন, যারা তার নির্বাচনে প্রার্থী হবেন প্রথম সারির সব নেতারা গ্রেফতার হলেন, দ্বিতীয় সারির হলেন, তার নির্বাচনী প্রতীক করে দেওয়া হলো, তার দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হলো, কিন্তু তিনি নির্বাচনের মাঠ ছাড়েন নাই। তিনি ওখানে আপনার নির্দলীয় প্রার্থী দিলেন এবং দেখা গেল যে এটা সারা বিশ্বেই এখন বলছে যে তার দলই পাকিস্তানের সবচেয়ে বেশি আসন পেয়েছে। কিন্তু কে বা কারা বিএনপি কে নির্বাচনে একদম আসতে দিল না? আপনি বলবেন যে এর আগে তো তারা নির্বাচনে গিয়েছিল, ওখানে তো তারা সঠিকভাবে কাজ করতে পারেনি, কিন্তু তারা মাঠে নেমেছিল। এই মাঠ থেকে আর উঠে যাওয়া তাদের উচিত হয়নি আমি মনে করি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের রাজনীতি কি দিল্লি আর ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা আর ভারতের কাছে কি সীমাবদ্ধ হয়ে গেল? আমি মনে করি এদেশের মানুষের উপর আমাদের বাইরে বন্ধু থাকতে পারে, কিন্তু আমাদের উপর দাসত্ব চাপিয়ে দেওয়া, এইটা দেশের মানুষ কখনো মেনে নেয়নি, মেনে নিবে না। এবং এই সরকার ভারতের সাথে হয়তো অনেক চুক্তি তারা করেছে, সাথে সাথে চীনের সাথে করেছে, সাথে সাথে আপনি দেখেন আরো আমাদের যে দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলোর সাথে আমাদের সরকারের খুব সুসম্পর্ক আছে। তো একচেটিয়া মানে ব্যালেন্স রেখে রাখতে পারছে মনে করছেন আপনি, সে কারণে আপনি কোনো বিপদ দেখছেন না। কিন্তু জনাব ডক্টর তাজ হাশমি যে বললেন এই সরকারের দায় সবচেয়ে বেশি, 16 আনায় দায় বেশি, আপনি বলছেন বিএনপির দায় বেশি। আপনি কি এই সরকারের কোনো দায় দেখেন? আমি বিএনপির দায় বেশি বলিনি, আমি এই সরকারের দায় বেশি বলিনি, আমি বলছি উভয়েরই দায় আছে। উভয় দায় আছে। আচ্ছা, আপনি এই সরকারের দায় দেখছেন পরিস্থিতির জন্য? এই সরকারের যিনি এখন প্রধানমন্ত্রী, তার পিতা সম্বন্ধে ওনার ধারণা এক পেশে। উনি যখন বলেন তখন
এক পেশেই বলেন, তাকে আমি শ্রদ্ধা রেখে বলছি, তার মতামতের কে সম্মান দিয়েই বলছি যে তিনি এক পেশে বলেন। তো আমি এক পেশে বলবো না, আমি বলবো উভয়েরই দায় আছে। তবে হ্যাঁ, বিএনপিকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে সরকারের আরো বেশি অগ্রগামী হওয়া উচিত ছিল দেশ, জাতি এবং গণতন্ত্রের স্বার্থে।